শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কিছুক্ষণ পর পটুয়াখালী পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন শামীমা আক্তার। শামীমা, ত্রাণ বিতরণ ছাড়া প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি আছে কিনা, প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় থাকা স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড উপকূল, সেই উপকূল পরিদর্শন করতে আজ আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি সকাল 11টায় হেলিকপ্টার যোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবেন এবং তিনি মঠবাড়িয়া ও খেপুপাড়া তিনি পরিদর্শন করবেন। আমরা এখন আছি হচ্ছে এখানে পটুয়াখালীর, আমরা যে কলাপাড়া এলাকাটিতে আছি, এখানকার যিনি, এটা হচ্ছে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উনি নামবেন এবং তারপর উনি আসবেন হচ্ছে এইটা, আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে যে সরকারি মোজারউদ্দিন ডিগ্রি কলেজে আছি। এই মোজারউদ্দিন ডিগ্রি কলেজে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ করবেন এবং ত্রাণ গ্রহণের জন্য কয়েকজন এখানে আছেন। আমরা তাদের কাছ থেকে শুনতে চাইবো আসলে তারা প্রধানমন্ত্রী যে আসবেন এতদিন পরে তাদের এলাকায়, তাদের আসলে মানসিক অবস্থা কি এবং ত্রাণ পাওয়ার বিষয়ে তাদের অবস্থা কি। আচ্ছা ভাই, আপনি কি রেমালের দিন এখানে যে এলাকায় ছিলেন, এখানে রেমালের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং কেমন ছিল সেই ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড়টা খুব বেশি হয়েছে। এই সাইডের অঞ্চলগুলো আছে, তারপর পিছনের অঞ্চলগুলো আছে, একটা ঘর বাড়ি কিছুই নাই, সব গরু বাছুর ঘর সব বিলে এসে লয়ে গেছে। এবং রাত্র এবং দিনও পানি ছিল, ঘরের আমার কোমর তমায় পানি ছিল। তো জাস্ট আমি কি কর্ম দিশে আর হয়ে গেছি। লাখো লাখো মানুষ নদীর সারে সরে সরে ভান্ডবাড়ি আরা বাতিল এগুলো বিছানোর জন্য তারা খুব আগ্রহী ছিল। আপনি লিনিয়া শুনেছেন যে বলেছে যে আসলে সাধারণত এইসব এলাকায় দিনে একবার জোয়ার আসে, একবার ভাটা আসে, কিন্তু এখানে সেই দিন টানা 48 ঘন্টা কিন্তু পানি বন্দী ছিল এখানকার মানুষ এবং প্রায় 19টি জেলার 119টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 48 লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই রেমাল সম্পর্কে আরও একজনের কাছ থেকে শুনবো। রেমালের দিন যে ঘূর্ণিঝড় ছিল তখন আপনার ফ্যামিলি এবং আপনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? আমার বাসায় ছিলাম, কিন্তু বাসায় এই আডু হুমান পানি হয়ে গেছে। তারপর তার ভিতরে আমার সব কিছু শেষ। আমার একটা মুরগির ফার্ম ছিল, সেই ফার্মে অনেকগুলি মুরগি ছিল, মুরগিগুলো সব মারা গেছে। আজ প্রধানমন্ত্রী আপনাদেরকে ত্রাণ দিতে আসছেন এবং এই বন্যার্তদের মাঝে যে তিনি আসছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার জীবনে আওয়ামী লীগ করছি, এইটাই আমার পাওয়া, এইটাই আমার চাওয়া। আমি তার সামনে আসতে পারছি, এইটাই আমার অনেক কিছু। যে আপনি দেখতে পেলেন যে এখানে আসলে স্থানীয় মানুষ যারা প্রধানমন্ত্রী এলাকায় আসছে এবং তারা এই আনন্দে আনন্দিত এবং তারা ত্রাণ পাচ্ছেন, এরকম আমরা আরেকজন মহিলার কাছে বলবো। আচ্ছা আপা, এই যে ঘূর্ণিঝড়ের দিন একটানা প্রায় 18 ঘন্টা ঝড় বৃষ্টি হয়েছে, তখন আপনার বাড়িঘরের অবস্থা কেমন ছিল, আপনি কোথায় ছিলেন? আমার বাসায় তো কোমর দমাত পানি ছিল, পোলা পানি রাস্তা দাঁড়িয়ে রয়েছি, বাসায় তো থাকার মতন কোনো ই নেই। আর ঘর পাশে দুটো গাছ পড়ছে, গাছ চাপা লেগে গেছে, রাস্তায় এখন আছি আমরা, এক বাসা ভাড়া নিয়ে এখন বর্তমানে আছি। আচ্ছা দেখেন, ঘূর্ণিঝড়ের পর প্রধানমন্ত্রী ঢাকা থেকে চলে আসছে আপনাদেরকে দেখতে, এই বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? এই বিষয়ে কখন তার সামনাসামনি দেখি নাই, যেহেতু এখন সামনাসামনি দেখবো, আল্লাহ পাক ভাগ্যে রাখছে, এটাই আল্লাহ লাখ লাখ শুকর যে বন্যার কারণে প্রধানমন্ত্রী দেখতে পাবো। আপনি লিনিয়া শুনতে পেলেন যে বন্যার কারণে তারা প্রধানমন্ত্রীকে দেখছে, তার জন্য আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি কামনা করছে। আচ্ছা আপনি বলেন, প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখবেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। একটু হ্যাঁ হ্যাঁ এরপর যদি আমরা বলি যে আসলে দেখতে পেয়েছেন যে আসলে এখানে আমরা দেখেছি যে যারা প্রধানমন্ত্রীর কাছে ত্রাণ নেবেন তারা এখানে আছেন এবং বাইরে আরও অপেক্ষা আছেন। এদের সবাইকেই কিন্তু প্রধানমন্ত্রী আজ এই রেমালে ক্ষতিগ্রস্ত হিসেবে এদেরকে ত্রাণ বিতরণ করবেন এবং প্রধানমন্ত্রী দুপুর 12টা 20 মিনিটে এখানে এসে নামবেন এবং তারপর তিনি যেখানে নামবেন, অর্থাৎ যে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এই মোজারউদ্দিন বিশ্বাস যে ডিগ্রি কলেজটি, সেটি প্রায় 2 কিলোমিটার দূরে এবং সেখানে তিনি আসবেন। সেখানে তিনি এসে এইখানে একটি মঞ্চ করা হয়েছে যেখানে তিনি এই পুরো এলাকাবাসীর উদ্দেশ্যে একটি বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পরে তিনি যাবেন হচ্ছে শেখ কামাল একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী যাবেন হচ্ছে এখানকার যে বিভাগীয় কর্মকর্তা আছে তাদের সাথে তিনি একটি মতবিনিময় সভা করবেন। মতবিনিময় সভার পর দুপুর 3টা নাগাদ তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা জানতে পেরেছি। লিনিয়া, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কলাপাড়া থেকে যুক্ত ছিলেন শামীমা আক্তার।
উজান থেকে নেমে আসা ঢলে তলিয়েছে সিলেটের কয়েকটি উপজেলা নির্মাঞ্চল। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, উজানের ঢলে তো পানি বাড়ছে, হঠাৎ ঢলে কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসলে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কানাইঘাট সহ যে 3টি উপজেলাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বন্যার আকার ধারণ করেছে। এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু এখনো পানি বৃদ্ধি পাচ্ছে এবং নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এখানকার যে সব লোকালয় ছিল সেসব লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা যে এলাকাতে তো রয়েছি জৈন্তাপুর উপজেলায়, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এখানকার যেসব বসত ঘর রয়েছে সেসব বসত ঘরের একেবারে মেঝে থেকে শুরু করে রাস্তাঘাট যেগুলো আছে, যেগুলো দিয়ে আসলে মানুষজন চলাচল করছে, সেসব এলাকাগুলোতে কিন্তু প্রায় হাঁটু থেকে কোমর সমান পানি হয়ে গেছে এবং অনেক এলাকা থেকে আসলে মানুষজন আশ্রয় কেন্দ্রে চলে গেছেন এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার কারণে এসব ঘরগুলো কিন্তু এখন খালি পড়ে আছে। অনেক জায়গাতে গবাদি পশুদের দেখেছি আমরা রাস্তার উপরে রাখা হয়েছে এবং জেলা প্রশাসক এখন এই মুহূর্তে জৈন্তাপুর উপজেলা পরিদর্শন করছেন। তিনি হয়তো তার আনুষ্ঠানিক বক্তব্য হয়তো আমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই দিতে পারবেন। এখন পর্যন্ত আসলে এইসব এলাকাগুলোতে যে ত্রাণ কার্যক্রম ব্যবস্থা, সেই ত্রাণ কার্যক্রম ব্যবস্থা এখনো জোরদার করা হয়নি। সাধারণ মানুষের অভিযোগ আমরা পেয়েছি, তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে উদ্ধার অভিযান, বিশেষ করে আমরা একটু আগে দেখেছি যে এখানে কিন্তু বিজিবির পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি এখানকার স্থানীয় যেসব জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। যদি বলি যে গতকাল রাতে কিন্তু এই পানি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, বিশেষ করে সীমান্ত এলাকার যে নদীগুলো রয়েছে, ভারত থেকে খাসিয়া পাহাড় থেকে নেমে আসা এসব নদীগুলো দিয়ে পানির ঢল বইতে থাকায় কিন্তু এই যে বন্যা পরিস্থিতি সেটি প্রকট আকার ধারণ করেছে। তো এখন পর্যন্ত সিলেটের যেসব উপজেলা, বিশেষ করে কানাইঘাটের অবস্থা কিছুটা আগের চেয়ে উন্নতি, তবে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু এই অবস্থার অবনতি আরো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আসলে সিলেট থেকে। দর্শক, উজানের ঢলে বাড়ছে পানি, এনে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিনুল। বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এ নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনি কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছিলেন যে বাঁধ ভেঙে যাওয়ায় জেলা অন্তত 50,000 ঘেরের মাঝ ভেসে গেছে। আর্থিক ক্ষতির মুখে ঘের মালিকরা রয়েছেন, এখন তারা কি বলছেন আসলে? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটে কিন্তু 35,000 মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে বাগেরহাট একটি উপকূলীয় জেলা এবং এখানকার যে মাছ চাষিরা আছেন তারা নানান রকম আর্থিক সংকটের মধ্যে কিন্তু তারা বসবাস করে এবং এর বেশিরভাগ মানুষই কিন্তু ঋণ করে টাকা নিয়ে কিন্তু ঘেরে মাছ ছাড়েন এবং মাছ চাষ করে থাকেন। আসলে আর 5 থেকে 10 দিন বা 15 দিন পরে কিন্তু বেশিরভাগ ঘেরের বাগদা চিংড়ি বিক্রি করার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে মাছগুলো ভেসে যাওয়ায় তারা খুবই বিপাকে পড়েছেন। আমরা চাষিদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেকেই নিঃস্ব হয়ে গেছে, লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। আসলে এই ক্ষতি কতদিনে চিংড়ি চাষিরা পোষাতে পারবে সেই বিষয়টি আসলে কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। আমরা বাগেরহাট এর যে জেলা মৎস্য কর্মকর্তা AHM রাসেল রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাগেরহাটে কিন্তু মৎস্য চাষিদের নানান রকম পরামর্শ দেওয়া হচ্ছে এবং আগামীতে যখন তারা মাছ ছাড়বে তখন যাতে চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে ঘেরকে জীবাণুমুক্ত করে মাছ ছাড়েন সেই পরামর্শ তারা দিচ্ছেন। এছাড়াও যারা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী রয়েছেন তাদের কোনোভাবে ক্ষতিপূরণের আওতায় আনা যায় কিনা বা তাদেরকে কোনোভাবে আর্থিক সহযোগিতা দেওয়া যায় কিনা সেই বিষয়টির কথাও কিন্তু মৎস্য অধিদপ্তর চিন্তা করছেন। এছাড়া দর্শক, আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই,
সেটা হচ্ছে আমাদের এই যে বাগেরহাটে কিন্তু জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের কিছু সহযোগিতা করা শুরু করেছে। আমাদের বাগেরহাটের জেলা যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন বাগেরহাটে বিভিন্ন উপজেলায় ১৯ লক্ষ নগদ টাকা দেওয়া হয়েছে এবং ৩৩৫ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে দুর্গত মানুষের সহযোগিতার জন্য। এছাড়া গোখাদ্য এর সহযোগিতার জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর রয়েছে সেখানেও বাগেরহাটের যে দুর্গত মানুষদের কষ্টের কথা সেটি জানানো হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে স্পেশালি বাগেরহাটের জন্য ৫০০ প্যাকেট শুকনো খাবার কিন্তু দেওয়ার কথা বলেছে এবং সেটা হয়তো আজকে বিকাল নাগাদ বাগেরহাটে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া বাগেরহাটে কিন্তু বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বাগেরহাটে মোট ১২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত শরণখোলায় যে টেকসই বেড়িবাঁধ সেখানেরও কিন্তু ব্লক ধসে গেছে। মোটামুটি বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সোহান। এদিকে কয়রায় বাঁধ ধস নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি আমাদেরকে জানাবেন কয়রায় বাঁধ ধসের এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আমি এখন আছি কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের যে কপোতাক্ষ নদের পাড়ে। এইখানে আসলে রিমেল ঘূর্ণিঝড়ের কারণে ৩টি পয়েন্ট থেকে এই যে দশারি যে গ্রামটি আছে এই গ্রামে কিন্তু আসলে পানি প্রবেশ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানকার লোকজন তারা কিন্তু নদীর পানি যেন গ্রামে আর পুনরায় জোয়ারের সময় প্রবেশ করতে না পারে তার কারণে তারা বেড়িবাঁধ সংস্কারের কাজ করছে এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সব বয়সী লোক মানে যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এখানে তারা কাজ করছে যে বেড়িবাঁধটা সংস্কারের জন্য এবং তারা আমরা যেটা দেখতে পারলাম যে তারা এই বস্তায় মাটি পুড়ে এই বেড়িবাঁধের পানি যেন আপনার ঢুকতে না পারে তার কারণে তারা চেষ্টা করছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে জোয়ার আসার আগেই তারা এই কাজ শেষ করতে চায় এবং তারা আশাবাদী যে পুনরায় এখান থেকে আজকে আর পানি প্রবেশ করবে না। আমি আপনার দর্শকদের আর একটু জানিয়ে রাখতে চাই যে এই গ্রামটি হচ্ছে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের একটি গ্রাম। এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের বসবাস আছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার যারা আসলে ঘের ব্যবসায়ী। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে নদীর কপোতাক্ষ নদীর পানি কিন্তু ঘেরে প্রবেশ করে পুরো ঘের কিন্তু আসলে উজাড় করে দিয়েছে এবং ভিন্ন ভিন্ন যে ঘেরগুলা একটি ঘেরে পরিণত হয়েছে এবং এইখানকার যারা মাছ চাষি তারা কিন্তু আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক বাসায় কিন্তু আসলে আমরা দেখেছি যে পানি অল্প অল্প আছে, আসলে পানি শুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে কিন্তু খুলনার এই কয়রার এইখানে কিন্তু একটু রোদ দেখা দিয়েছে যার কারণে বাসার ভিতরে যে পানিগুলো গিয়েছে এগুলো আসলে শুকানো শুরু করেছে এবং এই যে যারা বেড়িবাঁধ সংস্কার করছে তারা কিন্তু সকাল থেকেই আসলে কাজ শুরু করেছে এবং এখন কিন্তু শেষ পর্যায়ে এইখানে এই যে পয়েন্টে এখান থেকে কিন্তু রিমেলের পরের দিন প্রবল বেগে কপোতাক্ষ নদের পানি কিন্তু ঢুকে এই ঘেরগুলো উজাড় করেছে এবং আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এইখানকার ঠিকাদারি প্রতিষ্ঠান তার তত্ত্বাবধানে কয়রা উপজেলার থেকে কিছু লোক ম্যানেজ করে এখানে আসলে বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা করছে। তো আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এছাড়াও কিন্তু কপোতাক্ষ নদের আরো 2টি পয়েন্ট থেকে বেড়িবাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা পরবর্তীতে সেটা দেখাবো। দর্শক, খুলনা থেকে এটা ছিল কয়রা থেকে আমার সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবার যুক্ত হব আপনার সঙ্গে। কর্মবিরতি পালন করছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, এই যে কর্মবিরতি আসলে ঠিক কি কারণে কর্মবিরতি পালন করা হচ্ছে, ইন্টার্ন চিকিৎসকদের দাবি কি?
লিনি, আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেন্টাল ইউনিটটিতে আছে সেখানেই অবস্থান করছে, এবং এখানে এসে যেটা দেখেছি যে এখানকার যে ইন্টার্ন চিকিৎসক বৃন্দ যাদের উপরেই মূলত আসলে এই যে বিভাগটি সেটি পরিচালনা করার দায়িত্ব থাকে, তারা আসলে বিভিন্ন দাবি দেওয়ার সামনে এসে কর্মবিরতিতে গেছে। মূলত তাদের এইসব দাবি দেওয়ার যে বিষয়টি, সেই জিনিসগুলো নাকি বেশ অনেকটা সময় ধরেই আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষ সহ প্রশাসনের যারা আছে তাদের সাথে নাকি তারা বলে আসছিলেন দীর্ঘদিন যাবত, এবং সেই দীর্ঘদিনেও আসলে তাদের দাবি দেওয়াগুলো কোনো আশানুরূপ ফল না পাওয়ায় তারা আসলে এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন আমাদের সাথে একটু যুক্ত করে নেবার চেষ্টা করব এই যে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি করছেন তাদের একজন প্রতিনিধিকে। যে আপনারা আসলে মূল কি কি কারণে কর্মবিরতিতে গেছেন? ধন্যবাদ। আমাদের আসলে বিভাগীয় হসপিটালে যে পরিমাণ রোগী আসে ওই পরিমাণ ওর আশেপাশে আমাদের ইনস্ট্রুমেন্টের সাপ্লাই নেই, যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে রোগীদের সেবার জন্য আমাদের পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট লাগবে। আমাদের কমপক্ষে তো হচ্ছে একটা গ্লোভস লাগবে, সেই গ্লোভসই আমাদের এই জায়গায় সাপ্লাই নাই। তো আমরা যদি হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টই না থাকে তাহলে আমরা তো রোগীদের সেবা দিতে ব্যাহত হচ্ছে, আমাদের সেবা দিতে তা আমরা পারতেছি না। আমরা এই গরমের মধ্যে আমরা হচ্ছে ফ্যান ছাড়া আছি, এর মধ্যে আপনারা যদি হচ্ছে দেখেন আমাদের ইনডোরটা ঘুরে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের কি দুর্বিষহ আমরা একটা জীবন কাটাচ্ছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, কিন্তু আমাদের এর সদুত্তর তারা দিতে পারেনি, এবং তারা আমাদের আশ্বাসও দেয় নাই যে এর জন্য আমাদের একটা সলিউশন আমাদের করবে। আমরা এখন আরেকজন যে ইন্ডিয়ান চিকিৎসক তার সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। আর কি কি কারণে মূলত আপনারা এই আজকের অবস্থান নিয়েছেন? ধন্যবাদ। আমরা হচ্ছে কি আসলে যেটা হচ্ছে অলরেডি আমার ইন্টার্ন ডক্টর বললেন সেটার সাথে আমি একমত পোষণ করছি, এবং সাথে সাথে এটাও বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে কি ইন্টার্নশিপ শুরু করার পর থেকে আমরা নিরবিচ্ছিন্ন চিকিৎসা দিয়ে গেছি আমাদের এত সংকটের পরও, এবং ব্যাপারটা এরকম না যে আমরা জানাইনি, আমরা বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও যখন আমরা কোনো ধরনের সহায়তা বা ভিজিবিলিটি যখন দেখতে পারলাম না তখনই কিন্তু আমরা এই পদক্ষেপটা নিতে বাধ্য হলাম যে আমাদের হচ্ছে কর্মবিরতিতে যাওয়া। আসলে আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা। আমরা বারবার বলেছি যে অ্যাটলিস্ট একটা আনসার সদস্যকে হলো আমাদের দিতে, কারণ দেখা গিয়েছে যে আমাদের ব্যাচে হচ্ছে নারী চিকিৎসকের পরিমাণটা খুব বেশি। তো এখানে হচ্ছে প্রায়শই নানা ধরনের দুর্ঘটনা ঘটে, যেগুলো হচ্ছে কি হয়তো এখন আমরা বলছি সবসময় তার মিডিয়া কভারেজ সম্ভব না, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন আমাদের স্যারদেরকে বা বলা হয়েছে কর্তৃপক্ষকে তখন কিন্তু এতদিন আমরা সময় দিয়েছি, কিন্তু তারা কিন্তু যথাযথ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যে আপনাদের এই কর্মবিরতি তো আপনারা তুলে ধরলেন যৌক্তিক, কিন্তু তারপরেও যারা আসলে রোগী আছে তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছে, তাদের ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি? আমরা কিন্তু যেটা আমি বললাম অলরেডি যে আমাদের দাঁতের চিকিৎসার জন্য যেই ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে আমাদের ডেন্টাল চেয়ারের দরকার পড়ে, সেগুলোর কিন্তু যথেষ্ট ঘাটতি এবং হচ্ছে অনেক সমস্যার পরও কিন্তু আমরা এতদিন নিরবিচ্ছিন্ন চিকিৎসা দিয়ে গেছি। এখন হচ্ছে গিয়ে তাদের ভালোর জন্য, কারণ আমরা যদি একটা আনস্টেরিলাইজড একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে বারবার পেশেন্টের মুখে হচ্ছে গিয়ে ইউজ করতে থাকি, বা আমাদের যেই নষ্ট যেগুলা জং ধরে গেছে যেই জিনিসপত্রগুলা, বা আমাদের যে পানির সাপ্লাই নেই, এগুলো যদি না থাকে তাহলে আমরা দাঁতের চিকিৎসাটা কিভাবে দিব? দাঁতের চিকিৎসাটা তো পুরাই আমাদের ডেন্টাল চেয়ার, এই চেয়ারটাই যদি ঠিক না থাকে তাহলে আমরা কিভাবে চিকিৎসা দিব? আমরা আসলে সর্বোপরি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রোগীদের যাতে ভালো হয়, রোগীদের জন্য যেটা ভালো হয়, সাথে আমাদেরও চিকিৎসাটা দিতে এবং রোগীর চিকিৎসা পেতে, এই দুইটাই যাতে ভালো হয়, ভালোভাবে আমরা করতে পারি কাজ, সেজন্যই আজকে এই পদক্ষেপটা নেওয়া। লিনি, আসলে যেমনটি দেখছিলেন যে এখানকার কর্মবিরতিতে যেই চিকিৎসক ইন্টার্ন চিকিৎসকরা আছেন তারা কিন্তু তাদের অবস্থান যে কতটা যৌক্তিক সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করলেন। তারা একই সাথে জানিয়েছেন যে এই কর্মবিরতির ফলে যে রোগীরা আসলে ভোগান্তিতে পড়ছেন তাদের ব্যাপারে তারা আন্তরিক, কিন্তু আসলে তারা দীর্ঘদিন যাবত এই দাবিগুলো বিভিন্ন মাধ্যমে পেশ করার পরও যেহেতু কোনো ফলাফল পাচ্ছিল না, তাই আজকের এই কঠিন সিদ্ধান্তের সামনে তারা দাঁড়িয়েছেন, এবং এই কঠিন সিদ্ধান্তের ফলে যদি কোনো ভালো ফলাফল আসে, শুভ কোনো ফলাফল আসে, সেটা কিন্তু আসলে এখানকার চিকিৎসা নিতে আসা যে রোগী তাদের জন্য একাধারে ভালো হবেই বলে জানিয়েছেন। লিনি, আপনাকে আরেকটু বিষয় আসলে জানিয়ে রাখি, এই দক্ষিণাঞ্চলের 6 জেলা সহ অন্যান্য অনেক অঞ্চলের মানুষদের চিকিৎসার প্রধান এবং যে আশ্রয় সেটা কিন্তু বরিশালের এই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং এই যে ডেন্টাল ইউনিট, সেই ইউনিটের সাধারণ দাঁতের চিকিৎসার পাশাপাশি অনেকে কিন্তু অনেক দুর্ঘটনার কবলে পড়েও কিন্তু এখানে চিকিৎসা নিতে আসেন। আমরা সেরকম
একজন রোগীর স্বজনের সাথে কিন্তু এসে কথা বলেছিলাম, তারা কিন্তু আসলে খুব হতাশার সাথেই জানিয়েছে যে যেহেতু তারা দুর্ঘটনার শিকার, তাদের রোগী খুবই আসলে কষ্টে আছে, তো সেই সময় এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরেকটু বিবেচনা করা উচিত ছিল। আমরা আসলে আশা করি যে দ্রুতই এই সংকট, এই যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, সেটার যে দ্রুত সমাধান হয়ে যাবে। তো এই ছিল লিনি আমার কাছ থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি সে ব্যাপারে সর্বশেষ তথ্য। শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কর্মবিরতি পালন করছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিক। উপজেলা নির্বাচনে বিজয়ীদের প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাবনা থেকে আসাদ। আসাদ, আপনি আমাদেরকে জানাবেন নির্বাচনে বিজয়ীরা কি বলছেন আর উপজেলার উন্নয়নে তাদের পরিকল্পনা কি রয়েছে? ধন্যবাদ নিনিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের এখানে সকাল থেকেই আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় জমাচ্ছেন আসলে এই ইউপি চেয়ারম্যানকে তাদের প্রাণের শুভেচ্ছা জানাতে, প্রাণ ভরা শুভেচ্ছা জানাতে আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং আটঘরিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের এই পুনর্নির্বাচিত বলা যায়, গত বছরও যেহেতু এই চেয়ারম্যান ছিলেন পুনর্নির্বাচিত, এই চেয়ারম্যানকে তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সকাল থেকেই এবং মিষ্টি মুখ করাচ্ছেন। আমি একটু কথা বলবো প্রথমেই চেয়ারম্যানের সাথে যে আসলে নির্বাচিত হওয়ার পর তার কি অনুভূতি আর তিনি কিভাবে এই যে নির্বাচনে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কিছুটা মন কষাকষি স্থানীয় ভাষায় আমরা যেটা বলি একটা বিভেদ সৃষ্টি হয়েছে, সেটা কিভাবে দূর করে তারা আবার একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে তাদেরকে একই কাতারে নিয়ে কিভাবে নেবেন, যেহেতু তিনি একজন সাবেক ছাত্র নেতা, আমি তার কাছে শুনতে চাইবো আসলে আপনার অভিব্যক্তিটা কেমন। ধন্যবাদ আপনাকে। আসলে আটঘরিয়ার আপামর জনসাধারণের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ এই বিজয়টা আটঘরিয়ার সকল পেশার মেহনতি মানুষের বিজয়, কারণ আটঘরিয়ার সকল শ্রেণীর মানুষ আমার সঙ্গে বিজয়ে একত্রতা প্রকাশ করেছে এবং একসাথে কাজ করেছে, তার ফলে আমি এই বিজয়টা লাভ করেছি। আপনি তো গত বছরেও চেয়ারম্যান ছিলেন, এই আপনি একজন ছাত্র নেতা থেকে হঠাৎ করে এসেই আপনি এই উপজেলা পরিষদের নির্বাচিত হয়ে মানে উপজেলাবাসীর জন্য কি ধরনের কাজ করার কারণে আপনি পুনর্নির্বাচিত হলেন, যদি আমাদের একটু বলেন। আসলে আমি এটা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছি। আটঘরিয়ার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটের উন্নয়ন এবং আমি সকল সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সকল মানুষকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি আমার এই বিজয়টা সাধারণ মানুষের পাশাপাশি থাকার কারণে সাধারণ মানুষ আমাকে ভোটে দিয়েছেন এবং আমার নির্বাচনে আসলে সাধারণ মানুষই আমার শক্তি ছিল, কারণ বড় নেতারা আমার পক্ষে ছিল না, সাধারণ সকল মানুষের ভালোবাসা আমি বিজয় পেয়েছি। আমরা শুনছিলাম, আমরা একজন মুরব্বীর কাছে আসলে শুনবো তিনি এই তরুণ এই ছাত্র নেতাকে কেন আপনারা নির্বাচিত করলেন, এই তরুণকে, আপনারা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা পোরখা রাজনীতিবিদ, আপনারা কিভাবে এই তরুণকে আসলে কেন নির্বাচিত করলেন একটু যদি বলতেন। অত্র এলাকা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই মাদক নেশা যেভাবে ছড়িয়ে আছে, এর বিরোধিতায় আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান যে ভূমিকা রেখেছেন, নেশা দূরীকরণ, মাদক দ্রব্য থেকে পরিহার করা, এবার যুব সমাজকে ভালোভাবে পরিচালনা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং বিশেষ করে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা গোরস্থান প্রচুর উন্নয়নের কারণে জনগণ একতাবদ্ধভাবে তাদের ভোট দিয়েছে এবং আমরা সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে তাকে জয় করেছি আমরা। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে একজন উপজেলা নির্বাচনে এই নবনির্বাচিত চেয়ারম্যানকে আসলে কেন জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই সব বিষয়ে আসলে শুনছিলাম। তো আমরা জানি, একটু প্রসঙ্গত যদি জানিয়ে রাখতে চাই, আটঘরিয়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকালীন সময় থেকে তিনি আসলে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং
তিনি বিভিন্ন সময় ছাত্র রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতির দায়িত্ব পালন শেষে যখন তার লেখাপড়া শেষ অবস্থায় তিনি এলাকায় ফিরেই তিনি প্রথমবারের মতো গতবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং এবছরে গতকাল অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে সে পুনর্নির্বাচিত হন। তো এই ছিল লিনিয়া আমার কাছে আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় প্রার্থীদের কাছ থেকে সর্বশেষ তথ্য। আসাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উপজেলা নির্বাচনে বিজয়ীদের প্রতিক্রিয়া জানতে মৌলভীবাজার থেকে সালেহ এলাই কুটির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কুটির, নির্বাচনে বিজয়ীরা এ বিষয়ে কি বলছেন আর উপজেলার উন্নয়নে তাদের পরিকল্পনা কি রয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নিনিয়া, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে গতকালকে মৌলভীবাজার জেলার 2টি উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানে 2জন চেয়ারম্যান অত্যন্ত সফলতার সহিত বিজয়ী হয়েছেন। অর্থাৎ কমলগঞ্জ উপজেলায় যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন কৃষিমন্ত্রীর ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল। প্রায় 46,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন এবং তারপর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 3বারের বিজয়ী 3বারের চেয়ারম্যান রফিকুর রহমান, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং যিনি বুলবুল আহমেদ যিনি এবারই প্রথম তিনি উপজেলার চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন। আর শ্রীমঙ্গলে যিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। আপনি জানেন যে এই 2টি উপজেলাই হচ্ছে আমাদের পর্যটন সমৃদ্ধ এবং এই 2টি উপজেলাই হচ্ছে চা শ্রমিক এবং আদিবাসী অধ্যুষিত, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবমুখ আমেজ ছিল এবং উৎসবের মধ্য দিয়ে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আজকে কোনো বৈরী আবহাওয়ার কারণে সে যে উৎসবের আমেজ সেটা নেই, কিন্তু এখানে ছিল মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ে ছিল যে আজকে এই 2 উপজেলার যে আপনার ভোট ফলাফল একত্রীকরণের সভা সকাল 11টায়। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তাদের এজেন্ট সহ এখানে উপস্থিত হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেই সভা শুরু হয় নাই। আমি আছি রিটার্নিং কর্মকর্তার, আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এই সভা শুরু হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টরা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখানে এখন পর্যন্ত উপস্থিত হয় নাই। তবে আমাকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এই যে সভাটি মূলত একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয় এবং এই সভা থেকেই যে কুটি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কুটির। নিত্যপণ্য ও সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শামীম, লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, বরাবরই আমরা দেখছি, সেক্ষেত্রে স্বস্তি নেই সবজির বাজারেও। ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ বিষয়ে? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ীতে যে নিত্য পণ্য আছে সেই নিত্য পণ্যের দাম কিছুটার দাম কমেছে, আবার কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে। তো আমি একটু দেখাতে চাচ্ছি যে রাজবাড়ীতে যে সবজিগুলো রয়েছে সেই সবজির মধ্যে মরিচের দামটি গত 1 সপ্তাহ আগে 200 টাকা কেজি ছিল, সেই কেজিতে নেমে এখন 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের দামটা কিন্তু 75 থেকে 70-80 টাকা বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে মরিচের দাম কিছুটা কমে এসেছে, 20 টাকা কমে 180 টাকা বিক্রি হচ্ছে। তো পাশাপাশি অন্য যে সবজিগুলো রয়েছে সেখানে যদি আমি বলি পটল কিন্তু 30 টাকা থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, উস্তাদ 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন 30 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, ধুন্দুল 15 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, কাঁচকলা কিন্তু হালি কিন্তু 20 থেকে 25 টাকা হালি বিক্রি হচ্ছে, তারপরে কচুর নতিও কিন্তু 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে আরো অন্যান্য পণ্য রয়েছে বা কাঁচামাল রয়েছে সেই কাঁচামাল কিন্তু কখনো কখনো দাম বাড়ছে, কখনো কখনো আবার কমে যাচ্ছে। তো ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে পণ্যগুলি রয়েছে সেই পণ্যগুলি কিন্তু বাজারে যে দামে তাদেরকে ক্রয় করতে হয় সেই দামের থেকে কিছু লাভ রেখে কিন্তু তাদেরকে বিক্রি করতে হয়। এই যে সিন্ডিকেটের কথা বললে তারা কিন্তু জানায় যে ছোট ছোট যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের হাতে কিন্তু সিন্ডিকেটের আওতায় তারা না, কারণ এই বাজার তারা মোকাম
থেকে যে দামে কেনে সেই দামের থেকে কিছুটা লাভ দেখে পাশাপাশি বিক্রি করে। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবার কিন্তু যে তারা পণ্যগুলি বিক্রি করেছেন সেই পণ্যগুলি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ বিক্রি করতে পারছেন। পাশাপাশি 2-1টি পণ্য রয়েছে তাদেরকে একেবারে পানির দরে বিক্রি করতে হয়েছে বলে তারা জানিয়েছেন। আর একটি কথা কৃষকরা বলেছেন যে এবার যে পণ্যগুলি করছে প্রত্যেকটি তাপ প্রবাহের কারণে বা প্রচন্ড গরম থাকার কারণে প্রত্যেক সেই কথা যদি বলি, রাজবাড়ী জেলা কৃষি বান্ধব একটি জেলা, যে এই জেলার 80% মানুষ কিন্তু কৃষি কাজের উপরে নির্ভরশীল। তো যে কারণে কিন্তু প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু তুলনামূলক কম, তারপরে 2-1টি দাম বেড়ে যাচ্ছে। তো এই ব্যবসায়ীরা বলছেন যে কি আরেক যে এই যে রাজবাড়ী জেলার পদ্মাপাড়ে এই যে এই জেলাটির অধিকাংশ কিন্তু পদ্মা নদীর পাড়ে অবস্থিত। 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় পদ্মা পাড়ে অবস্থিত। এই জেলার যদি মাছের কথাটা বলি, মাছের কিন্তু পদ্মা নদী থেকে যে ইলিশ মাছটি জেলেরা মেরে ধরে আনছে, সেই ইলিশ মাছটি কিন্তু 1 কেজির নিচে যে ইলিশ মাছটি রয়েছে, সেই 1 কেজির নিচের যে ইলিশ মাছটি রয়েছে সেটি কিন্তু 1200 থেকে 1500 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি 1 কেজির উপরে যে ইলিশ মাছটি রয়েছে সেই মাছটি কিন্তু 2500 থেকে 3000 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি যে পদ্মা নদীর যে মাছগুলি রয়েছে প্রত্যেকটি মাছই কিন্তু আকাশ ছোঁয়া দাম বলে ক্রেতারা জানাচ্ছেন। এদিকে ব্যবসায়ীরা এই বিষয়টি জানান যে পদ্মা নদীর মাছের চাহিদা বেশি, আর চাহিদা বেশি থাকার কারণে কিন্তু পদ্মা নদীর মাছের দামও বেশি। সুতরাং এই যে রাজবাড়ী জেলার যে নদীর পাড় দিয়ে যে মাছের বাজারগুলি গড়ে উঠেছে, এই বাজারের বিক্রয় হয় কিন্তু জেলার বাইরে থেকে ক্রেতা এসে কিন্তু এই জায়গায় মাছ কিনে নিয়ে যায়। তো সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার কাঁচা বাজারও তো যেটা বলি, সেই কাঁচা বাজারও কিন্তু পদ্মা নদীর পারে হওয়ার কারণে যে ফসলগুলি রয়েছে সেই ফসলটা কিন্তু একেবারেই আমরা ব্যবসায়ীরা বলেন যে এটা কিন্তু একেবারে হাইব্রিড মুক্ত, যে কারণে এই কাঁচা বাজারেরও কিন্তু একটা চাহিদা রয়েছে, মাছেরও কিন্তু একটা চাহিদা রয়েছে। তো যে কারণে আর 2-1টি দাম এতটাই দাম যে ক্রেতারা যেটা অভিযোগ করছেন যে তাদের কিন্তু 500 টাকা নিয়ে আসলে একদিনকার বাজার হয় না, এই বিষয়টি কিন্তু ক্রেতারা বলছেন। সব মিলে বলা যায় বাজার যারা ক্রেতা তারা কিন্তু বাজারে এসে হতাশা হচ্ছেন, যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছেন সিন্ডিকেটের আওতায় আমরা কারণ ছোট ছোট ব্যবসায়ী। তো তবে দাম বাড়লে পরে ক্রেতার সাথে প্রতিদিনই কিন্তু তাদেরকে কথা কাটাকাটি হচ্ছে। তো আর দাম যদি কমে তাহলে ক্রেতাদের সাথে সহজে বিক্রি করতে পারছে। তো এই ছিল রাজবাড়ী জেলায় কাঁচা বাজার এবং মাছ বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।